মৃত্যুদণ্ডের সাজা মাথায় নিয়ে ডিসেম্বরে দেশে ফিরছেন শেখ হাসিনা, রয়টার্সের প্রতিবেদন। বন্যার্তদের পাশে দাঁড়াতে প্রশাসন নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর। গাইবান্ধায় তীব্র হচ্ছে নদী ভাঙন, আতঙ্কে মানুষ। ইরানের জন্য 48টি Su-35 যুদ্ধবিমান তৈরিতে ব্যস্ত রাশিয়া। এবং শেষ মুহূর্তে নাটকীয় জয়, বেলজিয়ামকে বিদায় করে সেমিতে স্পেন। সকাল 9টা নিউজে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। 2 বছরের নির্বাসন, মৃত্যুদণ্ডের রায়, গ্রেপ্তারের আশঙ্কা সবকিছু জেনেও দেশে ফেরার ঘোষণা দিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, আগামী ডিসেম্বরে দেশে ফিরে দলের সবাইকে নিয়ে একসঙ্গে আদালতে আত্মসমর্পণ করবেন। তার এক ঘোষণায় নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশের রাজনীতি। এখন সবচেয়ে বড় প্রশ্ন, শেখ হাসিনা কি সত্যিই ফিরবেন, নাকি এই ঘোষণাই হয়ে থাকবে নতুন রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দু? তুষার ইসলামের রিপোর্টে বিস্তারিত। একটি ঘোষণা, আর তাতেই যেন আবারও নড়ে চড়ে বসেছে বাংলাদেশের রাজনীতি। প্রায় 2 বছর ধরে দেশের বাইরে থাকা মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার জানালেন তিনি দেশে ফিরবেন। তবে গোপনে নয়, পালিয়ে নয়, সরাসরি আদালতে আত্মসমর্পণ করেই। রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা জানান, আগামী ডিসেম্বরের দিকে দেশে ফেরার পরিকল্পনা করছেন তিনি। জানেন, বিমানবন্দরে নামার পরই গ্রেফতার হতে পারেন, এমনকি জীবনহানির আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না। তবুও তার ভাষায়, মৃত্যু যদি আসেই তবে সেটা নিজের মাটিতেই হোক, যেখানে তার বাবা মায়ের কবর রয়েছে। এই ঘোষণায় নতুন করে আলোচনায় এসেছে তার রাজনৈতিক ভবিষ্যৎ, বিচার এবং বাংলাদেশের রাজনীতির পরবর্তী অধ্যায়। 2024 সালের ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে আশ্রয় নেন টানা 4 মেয়াদে ক্ষমতায় থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে তাকে দেশে ফিরিয়ে আনার জন্য ভারত সরকারের কাছে একাধিকবার অনুরোধ জানিয়ে আসছে ঢাকা। তবে শেখ হাসিনার দাবি, তিনি কোনো বিদেশি সরকারের সহায়তায় নয়, নিজের সিদ্ধান্তেই দেশে ফিরছেন। শুধু তিনি একা নন, আওয়ামী লীগের শীর্ষ নেতাদের নিয়েও আদালতে আত্মসমর্পণের পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। তার অভিযোগ, দলের প্রায় সব স্তরের নেতাকর্মী মামলা ও দমন পীড়নের মুখে রয়েছেন। আদালতের বিচার প্রক্রিয়ার মধ্য দিয়েই বর্তমান ব্যবস্থার প্রকৃত চিত্র জনগণের সামনে তুলে ধরতে চান শেখ হাসিনা। কবে কোন আদালতে আত্মসমর্পণ করবেন সেই প্রশ্নের উত্তর এখনো অজানা, আর সেই অনিশ্চয়তাই বাড়িয়ে দিচ্ছে রাজনৈতিক কৌতূহল। বর্তমানে ভারতে অবস্থান করেই আওয়ামী লীগকে পুনর্গঠনের কাজ করছেন শেখ হাসিনা। তিনি জানান, দেশের 300 সংসদীয় আসনের মধ্যে 125টির নেতাদের সঙ্গে অনলাইনে বৈঠক করছেন তিনি। দল নিষিদ্ধ হওয়ার সমালোচনা করে তার প্রশ্ন, কোনো রাজনৈতিক দলের ভাগ্য নির্ধারণ করবে জনগণ নাকি প্রশাসনিক সিদ্ধান্ত? 2025 সালের নভেম্বরে গণ অভ্যুত্থানে প্রাণহানির ঘটনায় অনুপস্থিতিতেই শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন আদালত। জাতিসংঘের তথ্য অনুযায়ী ওই আন্দোলনে প্রায় 1400 মানুষের মৃত্যু হয়েছিল। তবে এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন তিনি। 2 বছরের নির্বাসনের পর শেখ হাসিনার এই প্রত্যাবর্তনের ঘোষণা এখন শুধু একটি ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, এটি বাংলাদেশের রাজনীতির দাবার ছকে নতুন এক চালের ইঙ্গিত। ডিসেম্বর যত ঘনিয়ে আসবে ততই বাড়বে একটাই প্রশ্ন, তিনি কি সত্যিই ফিরবেন, নাকি এই ঘোষণাই হয়ে থাকবে দেশের রাজনীতির সবচেয়ে আলোচিত প্রতিশ্রুতিগুলোর একটি? তুষার ইসলাম, জাগো নিউজ।
সারা দেশে ভারী বর্ষণ ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সংশ্লিষ্ট প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার বন্যা কবলিত বিভিন্ন জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং সিভিল সার্জনদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলে সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন তিনি। এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মন্ত্রী, সচিব এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গেও কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি উদ্ধার, ত্রাণ, চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রম আরও সমন্বিত ও কার্যকরভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি বলেন, সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে জানিয়েছেন কয়েকটি এলাকায় বন্যার পানি কমতে শুরু করেছে, তবে সার্বিক পরিস্থিতি এখনও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রধানমন্ত্রী বন্যা কবলিত এলাকার নারী ও শিশু, বিশেষ করে গর্ভবতী নারীদের প্রতি বিশেষ যত্নশীল থাকার নির্দেশনা দেন। এছাড়াও তিনি আরও বলেন, বন্যা কবলিত জেলাগুলোতে উদ্ধার, পুনর্বাসন, চিকিৎসা সহ সার্বিক কার্যক্রম সমন্বয়ের দায়িত্ব বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতকে দিয়েছেন প্রধানমন্ত্রী। উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় শনিবার অনিন্দ্য ইসলাম অমিত, ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে চট্টগ্রাম সফর করবেন। পানি বাড়া কমায় গাইবান্ধার বিভিন্ন এলাকায় তীব্র হচ্ছে নদী ভাঙন। অন্তত 60টি পয়েন্টে ভিটেমাটি ও ফসলি জমি নদী গর্ভে বিলীন হচ্ছে। এতে আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। সরেজমিনে দেখা গেছে, তীব্র ভাঙনে নদী ঘেঁষা বসতভিটা, গাছপালা, বাঁশঝাড় ও আবাদি জমিতে বড় বড় ফাটল দেখা দিয়েছে। মুহূর্তেই নদী গর্ভে বিলীন হচ্ছে জমি। অনেকেই গাছ কেটে এবং ঘরবাড়ি সরিয়ে যা সম্ভব রক্ষা করার চেষ্টা করছেন। কেউ ঘর খুলে নিরাপদ স্থানে নিচ্ছেন। জেলার ফুলছড়ি উপজেলার দক্ষিণ রসুলপুর এলাকা সহ জেলার অন্তত আরও 10টি পয়েন্টে নদী ভাঙনের তীব্রতা বেড়েছে। ভাঙনে মুহূর্তে বিলীন হয়ে যাচ্ছে মানুষের বসতভিটা ও ফসলি জমি। সুন্দরগঞ্জ উপজেলার কাপসিয়া ইউনিয়নের লালচামার কেরানির চর এলাকায় অব্যাহত ভাঙনে এখন পর্যন্ত 2 শতাধিক পরিবার ভিটে মাটি হারিয়েছে। শতবিঘা ফসলি জমি বিলীন হয়েছে। ভাঙনের শিকার হয়েছে কঞ্চিবাড়ি ইউনিয়নের কালীর খামার গ্রামের শখের বাজার, হরিপুর ইউনিয়নের চর চরিতাবাড়ি, রাঘব, চণ্ডীপুর ইউনিয়নের উত্তর সিচা, কাপাসিয়া ইউনিয়নের লালচামার, কেরানির চর, মিন্টু মিয়ার চর ও বাদামের চর এলাকা। স্থানীয়দের অভিযোগ, গত কয়েকদিন আগে ভাঙনের খবরে স্থানটিতে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, চেয়ারম্যান ও সরকারি লোক পরিদর্শন করে গেলেও ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা এখনো চোখে পড়েনি। ফলে যা ক্ষতি হওয়ার তা হয়েই যাচ্ছে। এই বিষয়ে গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শরীফুল ইসলাম বলেন, এবার বন্যার পানি দীর্ঘমেয়াদী হ্রাস বৃদ্ধির কারণে বেশি ভাঙন দেখা দিয়েছে। যেসব এলাকায় নদী বেশি ভাঙন দেখা দিয়েছে সেসব এলাকায় জিও ব্যাগ ফেলে ভাঙন রোধ করার চেষ্টা চলছে। বন্যা পরিস্থিতির অবনতির কারণে দেশের 5 জেলায় শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙ্গামাটিতে এই সিদ্ধান্ত কার্যকর হবে। তবে দেশের বাকি শিক্ষা বোর্ডগুলোর নির্ধারিত পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন 5 জেলার শনিবারের এইচএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। ক্ষতিগ্রস্ত জেলাগুলো হলো চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙ্গামাটি। শুক্রবার বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি, চট্টগ্রাম শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ড পৃথক বিজ্ঞপ্তিতে সিদ্ধান্তের কথা জানায়। সময়সূচি অনুযায়ী শনিবার চট্টগ্রাম বোর্ডের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, মাদ্রাসা বোর্ডের আলিম ইংরেজি দ্বিতীয় পত্র এবং কারিগরি বোর্ডের হিসাব বিজ্ঞান নীতি ও প্রয়োগ 2 বিষয়ের পরীক্ষা হওয়ার কথা ছিল। তবে বন্যা পরিস্থিতি, টানা বৃষ্টি এবং বিদ্যুৎ বিচ্ছিন্নতার কারণে পরীক্ষা আয়োজন সম্ভব না হওয়ায় তা স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি পরে জানানো হবে। চট্টগ্রাম শিক্ষা বোর্ড জানায়, বিদ্যুৎ না থাকায় কেন্দ্র সচিবদের মাইকিংয়ের মাধ্যমে পরীক্ষার্থীদের সিদ্ধান্তটি জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা প্রশাসকদের প্রতিবেদন এবং চট্টগ্রাম বোর্ডের সুপারিশের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে দেশের অন্য 8টি শিক্ষা বোর্ড এবং চট্টগ্রাম বোর্ডের বাইরে থাকা মাদ্রাসা ও কারিগরি বোর্ডের সব এলাকায় শনিবারের নির্ধারিত পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।
নিউজ ডেস্ক, জাগো নিউজ। চাঁদপুরের মতলবে ধনাগোদা নদীর ওপর নির্মিত মতলব সেতুর উত্তর সংযোগ সড়কে আবারও ধস দেখা দিয়েছে। টানা বর্ষণে সড়কের একাংশ দেবে গিয়ে বড় ধরনের সুড়ঙ্গের সৃষ্টি হওয়ায় এলাকাবাসী ও চালকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। শুক্রবার বিকালে সরেজমিনে ঘুরে দেখা যায় সেতুর উত্তর পাশের 22পুর এলাকায় সংযোগ সড়কের নিচের মাটি সরে গিয়ে বড় আকারের সুড়ঙ্গ তৈরি হয়েছে। এতে সড়কটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এই সড়ক চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর সহ দিয়ে প্রতিদিন আশেপাশের বিভিন্ন জেলার হাজারো মানুষ এবং বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। স্থানীয়রা জানান, কয়েক মাস আগেও একই স্থানে ধসের ঘটনা ঘটেছিল। পরে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান সংস্কার কাজ করলেও সম্প্রতি ভারী বৃষ্টিতে আবারও সড়কটি দেবে যায়। এ বিষয়ে মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা KM ইসমাম জানান, ভারী বৃষ্টির কারণে সংযোগ সড়কের নিচে সুড়ঙ্গ সৃষ্টি হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছি, ইতিমধ্যে মেরামত কাজ শুরু হয়েছে। বাংলাদেশে এত পরিমাণ ঝড় বৃষ্টি হচ্ছে বিভিন্ন জায়গায়, যার কারণে হচ্ছে ব্রিজের গোড়া এটা দেখেন কি পরিমাণে। জামালপুরের ইসলামপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের কর্মী সমর্থকদের মধ্যে কথা কাটাকাটির জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় জামালপুর 2 আসনের সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের দুটি গাড়ি ভাঙচুর করা হয়। শুক্রবার বিকাল 5টার দিকে ইসলামপুর উপজেলার ডাকবাংলো প্রাঙ্গণে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে উপজেলার মলমগঞ্জে একটি কলেজের অনুষ্ঠানকে কেন্দ্র করে উপজেলা বিএনপির সভাপতি ও জামালপুর 2 আসনের সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাবের কর্মী সমর্থকদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। বিকেলে ইসলামপুর উপজেলার ডাকবাংলোতে এসে তা সংঘর্ষের রূপ নেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং দুটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। খবর পেয়ে ইসলামপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে উপজেলার ডাকবাংলো এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ বিষয়ে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, এই ঘটনায় কেউ হতাহত হয়নি, তবে সংসদ সদস্যের গাড়ি সহ দুটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। দুধার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক। জানাবো আন্তর্জাতিক সংবাদ। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে ইরানের রপ্তানি আদেশ ঠিক রাখতে নিজেদের বাহিনীর জন্য Su-35 যুদ্ধবিমান উৎপাদন ও সরবরাহ কমাবে রাশিয়া। তবে রাশিয়া অর্ডার ঠিক রাখতে ইরানের জন্য মোট 48টি Su-35 যুদ্ধবিমান ঠিক সময়ে সরবরাহ করবে। 2026 ও 2027 সালে রাশিয়ার অ্যারোস্পেস ফোর্সের জন্য যুদ্ধবিমান উৎপাদন কমাবে বলে বিভিন্ন প্রতিরক্ষা বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে। মিলিটারি ওয়াচ ম্যাগাজিনের প্রতিবেদন অনুযায়ী রাশিয়ার কমোলস্কো অন আমুর এভিয়েশন প্ল্যান্টের মধ্যে ইরানের জন্য 20টি Su-35 যুদ্ধবিমান তৈরি শেষ করেছে। আরও 28টি বিমানের অর্ডার রয়েছে। এই অর্ডার সরবরাহ করা হলে ইরানের বহরে মোট 48টি Su-35 যুদ্ধবিমান যুক্ত হবে। ইরানের এই অর্ডার পূরণ করতে কারখানাটি অতিরিক্ত শিফট চালু, নতুন উৎপাদন সরঞ্জাম স্থাপন এবং জনবল বাড়ানোর মতো পদক্ষেপ নিয়েছে। রুশ কর্মকর্তারা বলছেন, পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও দেশটি অভ্যন্তরীণ চাহিদা ও রপ্তানি উভয়ই সামাল দেওয়ার সক্ষমতা ধরে রেখেছে। এর আগে Su-35 বড় ধরনের একমাত্র বিদেশি ক্রেতা ছিল চীন। 2015 সালের চুক্তির আওতায় চীন 24টি Su-35 যুদ্ধবিমান কিনেছিল। 2025 সালে আলজেরিয়া প্রায় 18টি এবং ইথিওপিয়া 6টি Su-35 কিনেছে বলে জানা গেছে। তবে এসব বিমান নতুন করে উৎপাদন করা হয়নি, বরং মিশরের বাতিল হওয়া একটি অর্ডারের জন্য আগে তৈরি করা বিমান সংস্কার করে সরবরাহ করা হয়েছে। ফলে বর্তমানে নতুন উৎপাদন লাইনের ওপর সবচেয়ে বেশি চাপ সৃষ্টি করেছে ইরানের অর্ডার। এবারে খেলার খবর। ম্যাচের দাপট দেখিয়ে খেলেছে স্পেনই।
কিন্তু জয়ের জন্য তাদের অপেক্ষা করতে হয়েছে শেষ সময় পর্যন্ত। 87 মিনিট পর্যন্ত ম্যাচে ছিল 1-1 সমতা। শেষ মুহূর্তের গোলে নাটকীয় জয় সেমিফাইনালে নাম লিখিয়েছে স্পেন। লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে বেলজিয়ামের বিপক্ষে তারা জিতেছে 2-1 ব্যবধানে। এতে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় হয়ে গেছে রোমেলু লুকাকুদের। 2010 সালে বিশ্বকাপ জয়ের পর এই প্রথমবারের মতো শেষ চারে জায়গা করে নিল লা রোজারা। ম্যাচের প্রথমার্ধে দুই দল একটি করে গোল করে সমতায় যায়। স্পেনের হয়ে প্রথম গোলটি করেন ফাবিয়ান রুইস, আর বেলজিয়ামের পক্ষে সমতা ফেরান চার্লস ডি কেটেলায়েরে। দ্বিতীয়ার্ধে ম্যাচের গতি উত্তেজনা আরও বেড়ে যায়। দুই দলই একের পর এক আক্রমণ চালায় এবং গোলের একাধিক সুযোগ সৃষ্টি করে। তবে ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় শেষ দিকে। বদলি হিসেবে মাঠে নেমে মাত্র 1 মিনিট 57 সেকেন্ডের মধ্যেই জয়ের নায়ক হয়ে ওঠেন মিকেল মেরিনো। পাও কুবার্সির শট লেমেন্স ঠেকাতে ব্যর্থ হলে ফিরতি বলে কাছ থেকে জালে পাঠিয়ে স্পেনকে 2-1 ব্যবধানে এগিয়ে দেন তিনি। বাকি সময় দৃঢ় রক্ষণে লিড ধরে রাখে স্পেন। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই নিশ্চিত হয় তাদের সেমিফাইনালের টিকিট, আর বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয় বেলজিয়ামকে। এবার সেমিফাইনালে স্পেনের প্রতিপক্ষ টানা 2 আসরের ফাইনালিস্ট ফ্রান্স। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। মৃত্যুদণ্ডের সাজা মাথায় নিয়ে ডিসেম্বরে দেশে ফিরছেন শেখ হাসিনা, রয়টার্সের প্রতিবেদন। বন্যার্তদের পাশে দাঁড়াতে প্রশাসন নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর। গাইবান্ধায় তীব্র হচ্ছে নদী ভাঙন, আতঙ্কে মানুষ। ইরানের জন্য 48টি Su-35 যুদ্ধবিমান তৈরিতে ব্যস্ত রাশিয়া। এবং শেষ মুহূর্তে নাটকীয় জয়, বেলজিয়ামকে বিদায় করে সেমিতে স্পেন। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন বেলা 11টা নিউজ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।